शशांक सिंह आशुतोष शर्मा দুটো প্লেয়ার কালকে কিন্তু ম্যাচটা জেতালো পাঞ্জাবকে এবং শুভমান গিলের অসাধারণ ইনিংসটা কিন্তু একদম জলে চলে গেল। একটা হারা ম্যাচ কীভাবে জেতাতে হয় সেটা এই দুটো প্লেয়ার দেখালো এবং আশুতোষ শর্মা এবং শশাঙ্ক যেরমভাবে কালকে ব্যাট করলো সত্যি অসাধারণ। মানে একটা কথা দেখুন আপনারা, প্রথম দিকে যখন পাঞ্জাব ব্যাট করছিল তখন কিন্তু সবাই কিন্তু এক্সেলারেট করতে পারছিল না ইনিংসটাকে। সেটা আপনি জনি ব্যারিস্টো বলে যান, সিকান্দার রাজা বলে যান বা আপনার প্রভসিমরন সিং বলে যাক, সবাই কিন্তু এক্সেলারেট করতে পারছিল না ইনিংসটাকে সেরকমভাবে। বাট লাস্টের দিকে এসে যেরকম ক্লিন হিটিং করেছে শশাঙ্ক সিং এবং আশুতোষ শর্মা, সেটা কিন্তু আনবিলিভেবল। মানে কেউ তখন ভাবতে পারেনি কিন্তু এই দুটো প্লেয়ার জিতিয়ে দেবে। এবং একটা মজার ঘটনা সেটা হচ্ছে, আপনারা সবাই হয়তো অনেকেই জানেন বা অনেকে হয়তো জানেন না, সেটা হচ্ছে এই শশাঙ্ক সিং যে রয়েছে তাকে কিন্তু পাঞ্জাব নিতে চায়নি। অকশনে অন্য একটা শশাঙ্ক সিংকে তারা চেয়েছিল এবং তারা ভুলবশত প্লেয়ারটাকে নিয়েছে এবং সেটা অকশনে সেটা দেখা গেছে যে এরকম না, আমরা এটা নিতে চাইনি। বিড যখন ক্লোজ হয়ে গেছে তারপরে পাঞ্জাবের মালকিন সিইও বলেছে। তো সেখান থেকে একটা প্লেয়ারের মেন্টালিটি কতটা স্ট্রং সেটা দেখুন। সেই প্লেয়ারটাকে পাঞ্জাব খেলায় এবং তার ফার্স্ট ম্যাচ সে এসে একটা হারা সিচুয়েশন, যেখানে এত বড় একটা ইকুয়েশন থেকে ম্যাচটাকে জেতানো সিঙ্গেল হ্যান্ডেডলি। এবং হ্যাঁ, আশুতোষ শর্মার অবদান তো রয়েছে, সিঙ্গেল হ্যান্ডেডলি আমি কোনোভাবেই বলতে পারি না এখানে। আশুতোষ শর্মা এবং শশাঙ্ক সিং যেরমভাবে ম্যাচটাকে জিতিয়েছে সেটা কিন্তু পাঞ্জাবের জন্য একটা প্লাস পয়েন্ট, সত্যি একটা প্লাস পয়েন্ট। কারণ লোয়ার অর্ডারে গিয়ে ফিনিশার পাঞ্জাবের কাছে কিন্তু সেরকম ছিল না। লিয়াম লিভিংস্টন কিছুটা কাজ করছিল, বাট লিয়াম লিভিংস্টনে কিন্তু চোট রয়েছে, সেই জন্য কালকের ম্যাচ খেলেনি। এবং এই ম্যাচটায় পাঞ্জাবের জন্য যে প্লাস পয়েন্ট সেটা এই দুজন ব্যাটার ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে এসেছিল আশুতোষ শর্মা, বাট ইম্প্যাক্ট প্লেয়ারের কতটা গুরুত্ব রয়েছে এই আইপিএলে সেটা কিন্তু কালকে দেখা গেছে এবং আগেও সেই ম্যাচে কিন্তু দেখা গেছিল। তো ওভারঅল বলতে গেলে পাঞ্জাব কিংসকে দুটো পয়েন্ট কিন্তু অনেকটা কিন্তু সাহায্য করবে, এই দুটো পয়েন্ট। কারণ গুজরাট টাইটান্স যেরমভাবে এগোচ্ছিল, তার হোম অ্যাডভান্টেজ যেরমভাবে সে কাজে লাগাচ্ছিল, সেই কাজে লাগানোটা কিন্তু কালকে পাঞ্জাব কিংস ব্রেক করেছে। অলমোস্ট জিতে গেছিল গুজরাট টাইটান্স, বাট সেই জেতাটাকে থামিয়ে নিজেদের কাছে 2 পয়েন্ট নিয়ে আসা সেটা কিন্তু পাঞ্জাব কিংস করেছে। এবং আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, গুজরাট টাইটান্সের কিন্তু কালকে যে পজিশনে ম্যাচটাকে নিয়ে গেছিলো সেই পজিশন থেকে ম্যাচটা কিন্তু তারা সচরাচর ছাড়ে না। কালকে আনফর্চুনেটলি রাশিদ খান এবং নূর আহমেদকে যেরমভাবে অ্যাটাক করেছে শশাঙ্ক সিং, সেটার জন্যই কিন্তু পাঞ্জাব জিতেছে। সেখানে কিন্তু 50-50 হতেই পারতো, রাশিদ খান কিন্তু উইকেট নিয়ে যেতে পারতো, কিন্তু রাশিদ খানকে যে অনেক টিম এরম করে যে আপনার মেন যে বোলার রয়েছে অপোনেন্ট টিমের, তাকে কিন্তু সে অ্যাটাক করে না, তাকে সিঙ্গেল খেলে তার ওভারটাকে কাটিয়ে দেয় এবং নেক্সট বোলার যে রয়েছে বা নেক্সট যে বল করতে আসবে তাকে অ্যাটাকটা করে। মেন বোলারকে কিন্তু সচরাচর কেউ অ্যাটাক করে না। এবং রাশিদ খানের মতো যখন মেন বোলার যে অলরেডি উইকেট নিয়েছে এবং নূর আহমেদ যে অলরেডি ভালো পারফর্ম করছে, উইকেট নিয়েছে সেই ম্যাচে, তাদেরকে অ্যাটাক করাটা কিন্তু একটা 50-50 চান্স। সে জানতো যে আমি এই বোলারের ওভারে কিন্তু আমি আউটও হয়ে যেতে পারি, আবার এই বোলারেরকে আমি চার্জ করে আমি অপোনেন্ট টিমকে কিন্তু আউট অফ দ্য গেমও করে দিতে পারি এবং সেটাই কিন্তু পাঞ্জাব কিংস করেছে। দুটো বোলারকে চার্জ করেছে, মোহিত শর্মাকেও কিন্তু চার্জ করেছে। মোহিত শর্মাও কিন্তু মেন বোলার গুজরাট টাইটান্সের, এবং মোহিত শর্মাকে চার্জ করেছে, নূরকে চার্জ করেছে এবং রাশিদকে চার্জ করেছে। এবং তিনজনকে চার্জ করার জন্য কিন্তু গুজরাট টাইটান্সের হাত থেকে কিন্তু ম্যাচটা বেরিয়ে যায়। এবং শশাঙ্ক সিং এবং আশুতোষ শর্মা লোয়ার অর্ডারে এসে তার নিচে কিন্তু কোনো ব্যাটিং ছিল না। তারপরে কিন্তু হরপ্রীত ব্রার এসছে, যখন আশুতোষ শর্মা আউট হয়ে গেল তারপর কিন্তু হরপ্রীত ব্রার এসছে এবং হরপ্রীত ব্রার কিন্তু একজন বোলার, কোনো ব্যাটার নয়। তো এটা জানা সত্ত্বেও যে আমার নিচে কোনো ব্যাটার নেই, আমি এখান থেকে হয় জিতবো নয় হারবো, তো সেখান থেকে
এই ম্যাচটাকে এরমভাবে শেষ করার পুরো ক্রেডিট কিন্তু এই দুটো ব্যাটসম্যানকে যায়, এবং পাঞ্জাব কিংসকে দেখতে হবে যে এই দুটো ব্যাটারিকে কিন্তু আমি নষ্ট করলে হবে না, এই দুটো ব্যাটারকে কিন্তু আরও সুযোগ দিতে হবে, তারা ভবিষ্যতে কিন্তু পাঞ্জাবকে অনেক ম্যাচ জেতাতে পারে। তো আজকের প্রথম ইনিংসের কথায় আসি, গুজরাট টাইটান্সের ইনিংসের কথায়। গুজরাট টাইটান্স কিন্তু যে স্কোরটা কালকে করেছে 199, সেটা 230, 235 ইজিলি হতে পারতো, কোনো মানে অসুবিধাই হতো না এই ইনিংসটাকে 230-35 করতে। কারণ ফার্স্টের দিকে এক হচ্ছে ঋদ্ধিমান সাহা, 2 কেন উইলিয়ামসন এবং 3 হচ্ছে বিজয় শঙ্কর। তিনজনে কিন্তু খুবই স্লো ব্যাটিং করেছে, সেই ব্যাটিংয়ের জন্য কিন্তু গুজরাট 199-এ পৌঁছেছে। এবং যদি লাস্টের দিকে তেওয়াটিয়া এরমভাবে ব্যাটিং না করতো, এরমভাবে যদি হিটিং না করতো, তাহলে কিন্তু গুজরাট টাইটান্স 199 পৌঁছাতে পারতো না। এবং 200 কিন্তু আহমেদাবাদের মাঠে কিন্তু একটা ভালো স্কোর, যেটা অলরেডি প্রুভ হতে যাচ্ছিল, বাট সেখান থেকে টার্ন অ্যারাউন্ড করে পাঞ্জাবের কাছে চলে এসছে। গুজরাটের ব্যাটিংয়ের 3টে ফ্লস ছিল, সেটা হচ্ছে ঋদ্ধিমান সাহা, কেন উইলিয়ামসন এবং বিজয় শঙ্কর। এই তিনজনের ফলসের জন্য কিন্তু গুজরাট টাইটান্স 199 করেছিল। এবং আউটস্ট্যান্ডিং ইনিংস শুভমান গিলের, সেঞ্চুরিটা কালকে হতে পারতো কিন্তু হলো না, বাট আউটস্ট্যান্ডিং 180+ স্ট্রাইক রেটে 9 করা 48 বলে, টোটালি আউটস্ট্যান্ডিং। লাস্টের দিকে যে স্ট্রাইকটা পায়নি, মানে অ্যাকচুয়ালি তেওয়াটিয়া যে স্ট্রাইকগুলো নিয়েছে তাতে সে এক্সিকিউট করেছে, বাট সেখানে যদি শুভমান গিল স্ট্রাইক পেতো, বাট আরও যদি বেশি সুযোগ পেত, মোদ্দা কথা এটাই যে তাহলে কিন্তু শুভমানের সেঞ্চুরি কালকে আসতে পারতো। এবং আউটস্ট্যান্ডিং ইনিংস খেলেছে, যেরকমভাবে ক্লাসিক শটটা, প্রথমে ওই শটটা দেখেছিলেন যে একদম স্ট্রেট ব্যাটে ডাউন দ্য গ্রাউন্ড, একদম স্ট্রেট আম্পায়ারের ওপর দিয়ে যে 6টা মারলো, আউটস্ট্যান্ডিং। এবং লাস্টের দিকে যেরকমভাবে শটগুলো খেলছিল, একটা এই জায়গার বল, মাথার হাইটের এই বলটাকে পুল করে মিড উইকেটের দিকে পাঠিয়ে যে শটটা খেললো, আউটস্ট্যান্ডিং। গিলকে আমরা এরকমভাবেই চিনি, আগের সিজনে এরকমভাবেই ব্যাট করে গেছে। এবং মোস্ট 2023 থেকে হচ্ছে মোস্ট টি20 রান স্কোরার হচ্ছে গিল, কারণ 1000-এর ওপর রান করে দিয়েছে। তারপরে রয়েছে কিন্তু বিরাট কোহলি, 800 সামথিং কিছু রয়েছে, কালকে স্ট্যাটটা দেখছিলাম। তো শুভমান গিল আউটস্ট্যান্ডিং, এবং লাস্টের গিল তেওয়াটিয়াও আউটস্ট্যান্ডিং, দুজনের অসাধারণ ব্যাট করেছে, তার দৌলতেই কিন্তু গুজরাট টাইটান্স 199 কিন্তু পৌঁছেছে। এবং পাঞ্জাব কিংসের বোলিংয়ের কথা বলতে গেলে হরপ্রীত ব্রারকে একটু ইমপ্রেসিভ কালকে লেগেছে, বাট অর্শদীপ সিং, মিডিয়াকার অর্শদীপ সিংয়ের ফর্ম একদমই বাজে যাচ্ছে। এবং টি20 ওয়ার্ল্ড কাপে অর্শদীপ সিংকে নিয়ে যাওয়াটা ঠিক হবে কিনা সেটা কিন্তু বলা যাচ্ছে না। খুব ভালো কালকে বল করেছে, 4 ওভার 33 রান দিয়ে 1 উইকেট। নেক্সট অর্শদীপ সিং এক্সপেন্সিভ ছিল, 4 ওভারে 33 রান দিয়েছে। কাগিসো রাবাডা 4 ওভারে 44 রান দিয়ে 2 উইকেট। স্যাম কারণ 2 ওভারে 18 রান দিয়েছে। হর্ষল প্যাটেল 4 ওভারে 44 রান দিয়ে 1 উইকেট। সিকান্দার রাজা 2 ওভারে 22 রান দিয়েছে। সো এখানে হর্ষল প্যাটেল এবং অর্শদীপ সিংকে কিন্তু একটুখানি ফর্মটাকে ব্যাক করতে হবে, কারণ অর্শদীপ সিং যদি ওয়ার্ল্ড কাপে যায় তাহলে কিরম পারফর্ম করবে তার থেকে কিন্তু ডাউট রয়েছে। কারণ আমাদের 2022-এ যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল, টি20 ওয়ার্ল্ড কাপ, সেখানে অর্শদীপ সিং যেরকমভাবে পারফর্ম করেছে, এখানে কিন্তু সেরকম পারফরমেন্স দিতে পারছে না কিন্তু আইপিএলে। সো টি20 ওয়ার্ল্ড কাপে মুকেশ কুমার, মোহিত শর্মা, মায়াঙ্ক যাদব এরা যাবে নাকি অর্শদীপ সিংকে নিয়ে যাবে, সেটা কিন্তু স্কোয়াড যখন অ্যানাউন্স হবে তখন কিন্তু দেখার। এবং সিলেক্টরদের কাছে কিন্তু এটা খুব একটা চিন্তার বিষয় যে ফাস্ট বোলার আমাদের কারা কারা যাবে। সো গুজরাট টাইটান্স এগেন দুটো প্লেয়ার, এবং সাই সুদর্শনও কথা বলতে ভুলে গেছি একদমই, সাই সুদর্শনও কিন্তু কালকে খুব ভালো খেলেছে। এবং যে শুভমানের সাথে যে পার্টনারশিপটা ছিল সাই সুদর্শনের, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল, তার জন্যই কিন্তু সেই পার্টনারশিপটা বিল্ড হতে পেরেছে। মোট 69 for 2 অ্যাট এ টাইম হয়ে গেছিলো কিন্তু গুজরাট টাইটান্স, সেখান থেকে 122 for 3-তে কিন্তু গুজরাট টাইটান্সকে নিয়ে গেছে সাই সুদর্শন এবং হচ্ছে শুভমান গিল। তো এই পার্টনারশিপটা খুব ইম্পর্টেন্ট ছিল গুজরাটের জন্য 199 স্কোর বোর্ডে রাখার জন্য। এবং সেখান থেকে
পাঞ্জাব কিংসের ব্যাটিংয়ের যেটা আমি বললাম, সে প্রথম থেকে সেরকম কেউই পারফর্ম করতে পারেনি। জনি ব্যারিস্টার একটু শুরু করেছিল বাট কন্টিনিউ করতে পারেনি। প্রভসিমরন সিং খুব ভালো একটা ইনিংস খেলে গেছে, সে কন্টিনিউ করলে আরও জিতেশ শর্মা, প্রভসিমরন সিং এরা যদি আরেকটু ভালো কন্টিনিউ করতে পারতো তাহলে কিন্তু লাস্টের দিয়ে শশাঙ্ক হয়ে যাক, আশুতোষ হয়ে যাক, এদের কিন্তু আরেকটু হেল্প হতো। অবভিয়াসলি ম্যাচ জিতেছে, তাতে কোনো ডাউট নেই, বাট যেরমভাবে পারফরমেন্স করেছে এরা দুজন, তাতে কিন্তু ওদের দুজনের যে ফ্লসটা সেটা কিন্তু অলরেডি ঢেকে গেছে। বোলিংয়ের কথা বলতে গেলে সবাই মোটামুটি ভালো বল করেছে, বাট এক্সট্রা অর্ডিনারি যে ইনিংস খেলে গেছে এই দুজন ব্যাটার, তার জন্য কিন্তু বোলিং কিন্তু একটু খারাপ মনে হয়েছে। এবং বোলিং কিছুটা, আমি বলবো না যে খুব ভালো বোলিং হয়েছে, একদম ব্যাটাররা এই ম্যাচটা জিতে তা নয়, বোলিং মিডিওকার হয়েছে এবং ব্যাটাররা ব্যাট করেছে আউটস্ট্যান্ডিং। সো সেখান থেকে ওমরজাই হয়ে যাক, রাশিদ খান হয়ে যাক, নূর আহমেদ হয়ে যাক, সবাই কিন্তু খুব ভালো কালকে বল করেছে। মোহিত শর্মাকে একটু মিডিওকার লেগেছে, কারণ সেখান থেকে মোহিত শর্মাকে আমরা যেরকমভাবে দেখে আসি অন্যান্য ম্যাচগুলোতে, সেরকম মোহিত শর্মা কিন্তু কালকে লাগেনি এবং মোহিত শর্মাকে কালকে কিন্তু অ্যাটাকও করেছে। সো মোহিত শর্মা 4 ওভারে 38 রান দিয়ে 1 উইকেট নিয়েছে এবং নূর আহমেদ 2টো উইকেট নিয়েছে, খুব ভালো 2টো উইকেট, এবং রাশিদ খানও 4 ওভারে 40 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। সো ওভারঅল গুজরাট টাইটান্সের বোলিং কালকে একটুখানি অর্ডিনারি লেগেছে, সেটা ইমপ্রুভ অবভিয়াসলি যা বোলিং লাইন আপ, গুজরাট টাইটান্স কিন্তু সব ম্যাচ এরকমভাবে হারবে না। তো পাঞ্জাব কিংসকে কংগ্রাচুলেশনস এরকম একটা ম্যাচ জিতে পয়েন্টস টেবিলটাকে আরও ইন্টারেস্টিং করে দেওয়ার জন্য, এবং যেরকমভাবে পাঞ্জাব কিংসের জন্য একটা পজিটিভ দিক চলে এলো, সেটা পাঞ্জাব কিংস দেখার যে ফিউচার ম্যাচগুলোতে কীরকমভাবে ইমপ্লিমেন্ট করে এই দুজনকে। সো আজকের জন্য এটাই। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটাকে অবশ্যই ফলো করবেন। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে কালকে ভিডিওতে।